নমস্কার বন্ধুরা, আগের ভিডিওগুলিতে আমরা দেখেছি রূপসী ছিটকুল ও বসপা ভ্যালি, দেখেছি সাংলার কামরু ফোর্ট ও বেরিনাগ মন্দির। আর আজ 22শে অক্টোবর 2023 তারিখ আমরা সাংলা থেকে রওনা দিয়েছি টাবোর উদ্দেশ্যে। বন্ধুরা, একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি যে আপনারা ভিডিও দেখলেও ভিডিওকে লাইক করতে ভুলে যাচ্ছেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিও ভালো লাগলে একে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। এই রাস্তা ধরে যদি আপনারা যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন শতদ্রু বা সাতলুজকে অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী বলা হয়। পরিষ্কার আপনি দেখতে পাবেন যে সাতলুজ হিমালয়কে গভীরভাবে কেটে গিরিখাত তৈরি করে দক্ষিণ দিকে বয়ে চলেছে। সাংলা থেকে টাবোর যাত্রা এত বৈচিত্র্যপূর্ণ যে এখানে না এলে হিমালয়ের সম্পূর্ণ রূপ সম্পর্কে আপনার অজানা থেকে যাবে। এবার কিরাতপুর থেকে হিমাচলের যে যাত্রা আমরা শুরু করেছিলাম তাতে শিবালিক, অবহিমালয় অর্থাৎ পীরপঞ্জাল, হিমাদ্রি হিমালয় অর্থাৎ কিন্নর কৈলাস সবই দেখেছি। এবার দেখব টেথিস হিমালয়। টাবো বা কাজা টেথিস হিমালয়েরই অঙ্গ। কল্পা ছাড়ালেই হিমাদ্রি হিমালয় ও টেথিস হিমালয়ের ট্রানজিশন ফেজ বুঝতে পারবেন, আর খাপ ব্রিজ পেরোলে টেথিস হিমালয়ের রূপও স্পষ্ট হবে। তাই এই লম্বা যাত্রায় আপনাদের সকলকে স্বাগত। পথ চলতে চলতে সাতলুজকে একটু দুচোখ ভরে দেখে নেওয়া। সাতলুজের এই রূপ সত্যিই অসাধারণ। বন্ধুরা, সাতলুজ নদীর উৎপত্তি তিব্বতের রাক্ষস হ্রদ থেকে। যারা কৈলাস মানস সরোবর দর্শন করেন তারা মানস সরোবরের সাথে রাক্ষস হ্রদও দর্শন করে নেন। কথিত আছে দেবতাদের স্নানের কারণে তৈরি হয় সুপেয় অর্থাৎ মিষ্টি জলের হ্রদ মানস সরোবর। এরপর রাক্ষসদের দাবিতে দেবাদিদেব তৈরি করেন লবণাক্ত রাক্ষস হ্রদ। প্রবাদের সাথে এর ভৌগোলিক গুরুত্বও কিন্তু অদ্ভুত। লবণ ও মিঠা দুটি জলেরই অবস্থান পাশাপাশি। যাই হোক, যাত্রার প্রথম চরণ শেষে আমরা এসে পড়েছি খাব। নামটা খাব না হয়ে খোয়াব হলেও কিন্তু মন্দ হতো না। খোয়াব অর্থাৎ স্বপ্নই বটে। দরজা স্বপ্নের, দরজা টেথিস হিমালয়। আসুন একটু সময় কাটাই সাতলুজ ও স্পিতির সঙ্গম স্থলে। রাস্তার পাশ দিয়ে যে নদীটি বয়ে চলে যাচ্ছে সেটিই স্পিতি নদী, আর যে নদীটি ডান দিকে চলে যাচ্ছে সেটি সাতলুজ নদী। আমরা নেব স্পিতির পথে, কারণ ডান দিকে সাতলুজ ধরে যাওয়া যাবে না, আর গেলে পড়বে চীনা বর্ডার। সাতলুজ ও স্পিতির প্রয়াগ দেখে মনে পড়ে যাচ্ছে উত্তরাখণ্ডের কথা, কারণ প্রয়াগের রাজ্যই তো উত্তরাখণ্ড। দেবপ্রয়াগ থেকে শুরু করে বিষ্ণুপ্রয়াগ সে এক অসাধারণ বদ্রীনাথ সফর, যা প্রত্যেকের করা উচিত। খাবে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা রওনা দিলাম টাবোর উদ্দেশ্যে। তবে এবার সাতলুজ নয়, সঙ্গী স্পিতি নদী। বাকি সমস্ত যাত্রা জুড়েই শুধুই স্পিতি নদী, তাই এই যাত্রা স্পিতি যাত্রা বলেও উল্লিখিত। সাংলা থেকে টাবো প্রায় 191 কিলোমিটার দূরে অবস্থিত, আর স্পিতি নদীর কুল ধরে যেতে যেতে আপনি দেখতে পাবেন অসাধারণ সব ভূমিরূপ। স্পিতি নদীর উৎপত্তি কিন্তু কুনজুম পাহাড় থেকে, সেই কুনজুম পাহাড় যেখানে অবস্থিত কুনজুম পাস। উঁচু থেকে আরও উঁচুতে ধাবমান এই রাস্তা থেকে নিচের দিকে তাকালে ফেলে আসা পথ আপনার অবচেতন মনে সৃষ্টি করবে এক অদ্ভুত রোমাঞ্চ। না, সাংলা থেকে টাবো যাবার পথে আমরা নাকো যাইনি, নাকো যাব ফেরার পথে। তবে নাকোর এই ভূমিরূপ দেখতে কিন্তু অদ্ভুতই লাগছিল।
নদীর তীরে বিক্ষিপ্ত গ্রামগুলি মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা মরুদ্যানের কথা মনে করাচ্ছিল। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। মাঝে মধ্যে মনে পড়ে যাচ্ছিল এই পৃথিবীতে জীব বোধহয় আমরা 5 জনই। এই ভাবনায় মাঝে মধ্যে বাদ সাজছিল একটি করে গাড়ি। বন্ধুরা, স্পিতি কিন্তু অনেক রাস্তার যাত্রাপথ, তাই এত রাস্তা গাড়িতে পৌঁছাতে আপনাদের সুবিধার্থে স্ক্রিন এবং পিন্ট কমেন্টে দেওয়া থাকলো বিভিন্ন প্রকারের গাড়ির কন্ট্যাক্ট পার্সন। ফোন করে জেনে নিতে পারেন প্রতিদিনের গাড়ি ভাড়া, বিশেষ করে আপনার গন্তব্য সময়। আপনাদের সুবিধার্থে ভিডিওর শেষে দেওয়া থাকলো আমাদের ভ্রমণের সমস্ত তথ্য, নাইট স্টে, হোটেল খরচ, গাড়ির মোট খরচ ইত্যাদি। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে তা জানাতে পারেন। লাদাখের সাথে স্পিতির কিন্তু খুবই মিল, ভূমিরূপ প্রায় একই রকম, তবে পার্থক্যও আছে বেশ। লাদাখ অনেক বেশি প্রশস্ত, ভ্যালির আয়তনও অনেক বড়, আর হিমবাহ হ্রদের সংখ্যাও অনেক। স্পিতি নদী 225 কিলোমিটার লম্বা। সেই কুনজুম পাহাড় থেকে শুরু হয়ে এর যাত্রাপথ শেষ হয় খাবে। কিন্তু এই সীমিত যাত্রাপথের মধ্যেই নদীটি অপূর্ব সৌন্দর্যের সাক্ষী ও সৃষ্টিকর্তা দুটি। রাস্তার পাশ থেকে বয়ে চলা খরস্রোতা নদী সাক্ষী হিসেবে রাখে এর বহমান সবুজ জলধারাকে। বন্ধুরা, আপনারা এই পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন বলে আশা রাখছি যে এই ভিডিও আপনাদের ভালো লাগছে। তাই অনুরোধ করছি যে ভিডিওকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রশ্ন থাকলে কমেন্টও করতে পারেন। ও হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাংলা থেকে প্রায় 8 ঘন্টার যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম টাবো মনাস্ট্রির সামনে। মনাস্ট্রির এদিক ওদিক ঘুরে মনাস্ট্রির কাছে হোটেল খোঁজার পালা। টাবো মনাস্ট্রি দেখব পরে, তার আগে পুরনো টাবো মনাস্ট্রির গেটের কাছে মনাস্ট্রিরই গেস্ট হাউস আমাদের পছন্দ হলো। গেস্ট হাউসটি অত্যন্ত সুন্দর, চারদিকে ঘেরা 2টি তল বিশিষ্ট গেস্ট হাউস। ঘরগুলি অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন, ঘরে একটি ধুলোও আপনি পাবেন না। আমাদের জুতো খুলে ঘরে ঢুকতে বলে দেওয়া হলো। একজন লামা এর দেখাশোনা করে থাকেন। ঘরের চালানো তিনিই কাটলেন। ঘরপতি আমাদের ভাড়া পড়লো 1500 টাকা। একটি কথা একটু বলে দিই যে এখানে সৌর বিদ্যুৎই একমাত্র ভরসা, তাই রাত্রি 9টার পর লাইট জ্বললেও প্লাগের কানেকশন কিন্তু বন্ধ হয়ে যায়। কম্পাউন্ডের মধ্যেই একটি রেস্টুরেন্টও আছে, তবে রান্নার লোক না থাকায় আমরা এখানে খাওয়া দাওয়ার আনন্দ নিতে পারিনি। ঐতিহ্যের বদলে আধুনিকতা চাইলে আপনি থাকতে পারেন কাছের টাইগার ডেন হোটেল কাম রেস্টুরেন্টে। রাতের খাবার খেয়েছিলাম সেখানেই। ট্র্যাডিশনাল তিব্বতী খাবারের সাথে সাথে চিকেন বিরিয়ানি সবই পাবেন এখানে। দেওয়া থাকলো আরও একটি হোটেলের কন্ট্যাক্ট। হোটেল দেখে বেরোলাম মনাস্ট্রি ঘুরতে। মনাস্ট্রিতে বিকেলে তখন তিব্বতী বৌদ্ধ অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান দেখতে ভালোই লাগছিল। পড়ন্ত বিকেলে টাবোর বিখ্যাত কেভ পেন্টিংস দেখার লোভ ছাড়তে পারলাম না, তাই রাস্তার উল্টো দিকের সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম পাহাড়ের দিকে। উপর থেকে ধরা দিল অসামান্য টাবো উপত্যকা। স্পিতি নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট জনপদ চিরদিন মনের মণিকোঠায় থাকবে স্বপ্ন হয়ে। কি অসাধারণ পরিবেশ, কি বিচিত্র প্রকৃতি। কেভ পেন্টিংস কোথায় আছে বুঝে উঠতে পারলাম না, কিন্তু পাহাড়ের মাথায় থাকার একটি ঘরও দেখতে পেলাম। কি জানি কে বা কারা এখানে থাকে। একটি রাত মনাস্ট্রির গেস্ট হাউসে কাটিয়ে সকালে ওল্ড টাবো মনাস্ট্রি দেখতে বেরোলাম। আসলে এটি টাবোর প্রাচীন মনাস্ট্রি, যেটি স্থাপিত হয়েছিল 996 খ্রিস্টাব্দে। টাবোই ভারত তথা হিমালয়ের প্রাচীনতম বহমান বৌদ্ধ সভ্যতা। মনাস্ট্রিটি আর্কিওলজিক্যাল সার্ভের দ্বারা সংরক্ষিত। টাবোতে গ্রীষ্মকাল কিন্তু খুবই সংক্ষিপ্ত, মে থেকে অগাস্ট পর্যন্ত।
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত চলে শীতকাল। শীতে তাপমাত্রা নেমে যেতে পারে -40°C, আর -10° তো খুবই স্বাভাবিক ব্যাপার। বন্ধুরা, এই ছিল আমাদের টাবো ভ্রমণ। টাবোর মনাস্ট্রি আর কালচে আপেলের খেতি হিমালয়ের কোলে টাবোকে তৈরি করেছে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে। যাই হোক, মনাস্ট্রি দেখা শেষ করে আমাদের এগিয়ে যাবার পালা কাজার দিকে। টাবো থেকে কাজার রাস্তা কিন্তু অসাধারণ সুন্দর। তবে এই অসাধারণ সুন্দর রাস্তার ভিডিও দেখব আগামী পর্বে। আপাতত দেখে নিন আমাদের হিমাচল ভ্রমণের লোকেশন ও খরচা তালিকা। বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।